কাহিনীর শুরুতে থানার সামনে একটি বাস এসে থামলে এসআই বিষয়টি দেখার জন্য সেখানে যায়। সে জানতে পারে বাসের মধ্যে থাকা একজন বয়স্ক মহিলার স্বর্ণের চেন চুরি গেছে, আর সে দুজন মহিলাকে চোর হিসাবে দাবি করছে। তখন এসআই তাদের তিনজনকে নিয়ে থানায় ঢুকে সে মহিলাদেরকে বলতে থাকে তারা চেন নিয়ে থাকলে এখনই যাতে ফিরিয়ে দেয়। এখন যদি তারা চেন ফিরিয়ে দেয় তবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, এমনকি এই বিষয়ে কাউকে জানানো হবে না। কিন্তু দুজন মহিলাই কনফিডেন্সের সাথে বলতে থাকে তারা চেন নেয়নি। সেই মুহূর্তে নতুন সিআই থানায় প্রবেশ করে। সিআই হরি এসআই এর কাছ থেকে মহিলাদের কেসের ব্যাপারে জানতে চাইলে এসআই পুরো ঘটনাটি তাকে খুলে বলেন। হরি তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে এসআই এর কাছে জানতে চায় মহিলা কনস্টেবল কোথায়। এসআই বলে দুজন ট্রেনিং এ গেছে আর একজন ছুটিতে আছে। তাই আর কোনো উপায় না থাকায় সে নিজ থেকেই মহিলাটিকে নির্দেশ দেয় চেইনটি ফিরিয়ে দেওয়ার জন্য। তখন মহিলাটি কাঁদো কাঁদো গলায় বলে সে চেইন নেয়নি, অফিসাররা চাইলে তাকে সার্চ করতে পারে। এই কথা শোনা মাত্রই হরি মহিলাটির চুল ধরে টান মারে। তখন মহিলাটি তাকে হুমকি দেয় আপনি একদমই ঠিক করছেন না, আমি প্রেগনেন্ট। এতে হরি আরো রেগে যায় আর সে মহিলাটির পেটে লাথি মারে। হরির এই রূপ দেখে অন্যজন স্বীকার করে নেয় চেইনটি তার কাছে আছে। তখন হরি অন্য অফিসারদের উদ্দেশ্যে বলে অপরাধীকেও চিনো না। এসব কথা বলে সে তার রুমে ফিরে আসে। সেখানে এসেই সে তার নেম প্লেটটি ডাস্টবিনে ফেলে দেয়, কেননা কোনো একটি ঘটনার কারণে হরিকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর তাকে ডিমোশন দিয়ে চাকরিতে জয়েনের সুযোগ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর এসআই মিষ্টি নিয়ে হরির সাথে দেখা করতে আসে, কেননা তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। মিষ্টি খাওয়ানোর সময় এসআই হরিকে প্রশ্ন করে মহিলাদের ব্যাপারে কেস ফাইল করব কিনা। এতে হরি তাকে নিষেধ করে, কেননা কেস ফাইল হলে বৃদ্ধ মহিলাকে বারবার কোর্টে যেতে হবে, যাতে তার বেশ কষ্ট হবে। তাই সে সবাইকে ছেড়ে দিতে বলে। এসআই বলে উঠে হরি প্রেগনেন্ট মহিলাটির পেটে লাথি দিয়েছে, এখন যদি মহিলাটির কিছু হয় তাহলে থানার সবাই ফেসে যাবে। কথা শুনে হরি রেগে বলে উঠে এই কথা আমাকে বলতে হবে না। তাই এসআই আর কিছু না বলে তখনই রুম থেকে বের হয়ে যায়। বাহিরে আসা মাত্রই কল করে ডিওয়াইএসপি কে সব ঘটনা খুলে বলে। কিছুক্ষণের মধ্যে ডিওয়াইএসপি হরিকে ফোন করে। কল পাওয়া মাত্রই হরি বুঝে যায় কি ঘটেছে, আর সে সব অফিসারকে ডেকে বকা দেয়া শুরু করে। সে চিৎকার করে বলে উঠে এই থানার কথা যদি অন্য কাউকে জানানো হয় তাহলে আমি তার জীবন নরক বানিয়ে দিব। যেহেতু হরি তার কলটি ধরছে না তাই ডিওয়াইএসপি থানার ফোনে কল করে। তখন হরি তাকে বলে উঠে আমাকে এতবার ফোন না করে নিজেই চলে আসো না, আমার চেয়ারে বসে থানা সামলাও। এই বলেই সে কল কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে একটি স্বর্ণের দোকানের কর্মচারী আর একজন বাস কন্ডাক্টর কেস ফাইল করার জন্য আসে। কর্মচারী জানায় চন্দ্রবাবু একটি নকল চেইন নিয়ে তাদের কাছে বিক্রি করতে গেছে। তখন চন্দ্রবাবু বলে উঠে আমি আসল চেইন নিয়ে গেছি, তারা চেইনটি বদলে দিয়েছে। তখন হরি চন্দ্রবাবুর কাছ থেকে জানতে চায় তুমি কখন কোথা থেকে চেইনটি কিনেছো। চন্দ্রবাবু বলে উঠে 2022 সালের 2রা আগস্ট আন্নাসরা জুয়েলার্স থেকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এই চেইনটি কিনেছি। এখন আমার স্ত্রীর চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, তাই চেইনটি বিক্রি করতে চাচ্ছি। হরি অন্য অফিসারদেরকে এই ব্যাপারে খোঁজ খবর নিতে বলে সে চন্দ্রবাবুর সাথে হসপিটালে চলে আসে তার স্ত্রীর অবস্থা দেখার জন্য। সেখানে হরির সাথে চন্দ্রবাবুর মেয়ের দেখা হলে হরি তাকে প্রশ্ন করে চেইনটি তার কিনা। মেয়েটি চেইন না দেখেই হ্যাঁ বলে। তখন হরি মেয়েটির সাথে আলাদাভাবে কথা বলতে চায়। কথা বলার সময় মেয়েটি জানায় আসল চেনের জায়গায় নকল চেন সেই রেখেছে, কেননা একটি ছেলে তাকে ব্ল্যাকমেইল করছিল আর সেই ছেলের দাবি পূরণ করার জন্যই সে চেইনটি তাকে দিয়েছে। এই সব কিছু শুনে হরি এই বিষয়ে তাদের কারোর সাথে আর কথা বলে না। সে ডাক্তারের সাথে কথা বলে চন্দ্রবাবুর ওয়াইফের সার্জারির ব্যবস্থা করে দেয়। এরপর সে চন্দ্রবাবুকে বলে সার্জারি হয়ে গেলে সে যেন তার মেয়েকে নিয়ে থানায় আসে। কিছুক্ষণ পর হরি নকল চেনের ছবি তুলে তার স্টাফদেরকে পাঠায় এই বিষয়ে খোঁজ খবর নিতে। স্টাফরা আন্নাসরা জুয়েলার্সে গিয়ে জানতে পারে চন্দ্রবাবু যা বলেছে সবই সত্যি ছিল। এরপর তারা শহরের সবগুলো দোকানে যায় এই চেইনের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা বিমা জুয়েলার্সে এই চেইনটি খুঁজে পায়, যেখানে এই চেইনটির সাথে আরো দুটো চেন বন্ধক রেখেছিল। যে এই চেনটি বন্ধক রেখেছে সে মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিলে তারা জানতে পারে সে একটি শপিং মলে কাজ করে। শপিং মলে মেয়েটিকে খোঁজার জন্য গেলে তারা সেখানে তাকে খুঁজে পায় না। তারা জানতে পারে মেয়েটি ছুটিতে আছে। এখন তারা 3টি চেনের ব্যাপারেই ইনফরমেশন বের করা শুরু করে। প্রথম চেনটি কিনেছে চন্দ্রবাবু, দ্বিতীয় চেনটি কিনেছে অফিসার জোসেফ, যে কিনা 8 মাস আগে সুইসাইড করে মারা গেছে। তাই হরি জোসেফের বাসায় ইনভেস্টিগেশনের জন্য চলে আসে।
আসে। হরি তাদেরকে চেনের ব্যাপারে প্রশ্ন করলে জোসেফের ওয়াইফ এবং মেয়ে দুজনই চেনটিকে চিনতে পারে। জোসেফের মেয়ে বলে উঠে, রাস্তা দিয়ে চলাচল করার সময় আমার থেকে এই চেনটি চুরি গেছে। কিন্তু হরি স্পষ্টভাবেই বুঝতে পারে মেয়েটি মিথ্যা কথা বলছে। এদিকে স্টাফরা তৃতীয় চেনের ব্যাপারে খোঁজ দিলে জানতে পারে এই চেনটি হরি কিনেছে। এই বিষয়ে জানার পর স্টাফরা হরিকে কিছু না বলে ডিওয়াইএসপি কে কল করে। তখন ডিওয়াইএসপি তাদেরকে এই কেসের ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন হরিকে দিতে নিষেধ করে। কিছুক্ষণ পর হরি থানায় আসলে দেখে চন্দ্রবাবু নিজের মেয়েকে ছাড়াই একা থানায় এসেছে। এটি দেখে হরি তাকে বলে আগামী দিন যেন সে তার মেয়েকে নিয়ে থানায় আসে। চন্দ্রবাবু হরির কাছ থেকে জানতে চায় তার মেয়েকে নিয়ে কেন থানায় আসতে হবে। তখন হরি কিছুটা রেগে তাকে সত্যি কথাটা বলে। সে বলে তার মেয়ে আসল চেনটি বদলে দিয়েছে, কেননা তাকে একটি ছেলে ব্ল্যাকমেল করছিল আর এই চেনের মাধ্যমে সে তার মুখ বন্ধ করতে চেয়েছে। আর হরি চায় মেয়েটির স্টেটমেন্ট নিয়ে ছেলেটিকে অ্যারেস্ট করতে। চন্দ্রবাবু হরির কোনো কথাই বিশ্বাস করতে পারে না। সেই মুহূর্তে হরিকে ডিওয়াইএসপির অফিসে গিয়ে তার সাথে দেখা করার জন্য বলা হয়। হরি ডিওয়াইএসপির সাথে দেখা করতে আসলে সে তাকে জানায় সাইবার ট্রেনিং এর জন্য আগামীকালকে তাকে হায়দ্রাবাদ যেতে হবে। হরিকে কিছুটা বিরক্ত হতে দেখে ডিওয়াইএসপি বলে উঠে অফিসারের গায়ে হাত তোলার আগে ভাবা দরকার ছিল। কোনো কথা না বলে অফিস থেকে বের হতেই সে তার স্টাফকে দেখতে পায়। তখন সে পুরো বিষয়টি বুঝতে পারে। তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে এই কেস থেকে সরানোর জন্য। হরি রেগে অফিসে ফিরে এসে ডিওয়াইএসপি কে বলে এই কেস এত সহজে আমি ছাড়ছি না, এর পিছনের আসামিদেরকে আমি খুঁজে বের করবই। রাতে বাসায় ফেরার পর হরি জানতে পারে চন্দ্রবাবুর মেয়ে সুইসাইড করেছে। এই কথা জানার পর আর এক মুহূর্ত দেরি না করে সে ক্রাইম স্পটে চলে আসে। চন্দ্রবাবু সহ আশেপাশের সবাই হরিকে এই ঘটনার জন্য দোষ দিচ্ছিল। হরি চন্দ্রবাবুকে বলে এই মৃত্যুর পিছনে আসল আসামি যারা আছে তাদেরকে আমি খুঁজে বের করবই। এই কথা বলে সে মেয়েটির রুমে ঢুকে। সেখানে মেয়েটির ঝুলন্ত লাশ দেখে সে অসুস্থ হয়ে পড়ে। তাই ডিওয়াইএসপি অন্য অফিসারদেরকে বলে হরিকে সেখান থেকে সরিয়ে নিতে। হরি বাসায় ফেরার আগেই অফিসার হরির ওয়াইফ গীতাকে ফোন দিয়ে পুরো ঘটনাটির ব্যাপারে বলে। তাই হরি বাড়ি ফিরতেই গীতা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হরি শান্ত না হয়ে তার বড় মেয়ে নীলা কোথায় সেই ব্যাপারে জানতে চায়। গীতা তাকে শান্ত করার জন্য বলে নীলা উপরের ঘরে ঘুমাচ্ছে। তখন হরি তার কথা বিশ্বাস না করে নীলার ঘরে এসে চারুদিকে নীলাকে খুঁজতে থাকে। আশেপাশে নীলাকে না পেয়ে সে গীতার গায়ে হাত তোলে। এতে গীতা আর সহ্য করতে না পেরে বলে উঠে তোমার কারণে আজ আমাদের মেয়ে মারা গেছে। তখন ঘটনা চলে আসে ফ্ল্যাশব্যাকে। হরি স্যাম নামের একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে, কেননা সে অফিসার থমাসের মেয়েকে অনেকদিন যাবৎ ব্ল্যাকমেল করছিল। তার কাছে মেয়েটির অশ্লীল ভিডিও ছিল আর এই কারণেই থমাসের মেয়ে সুইসাইড করেছে। ইনভেস্টিগেশন করলে হরি জানতে পারে থমাসের সাথে স্যামের অনেক আগ থেকে ঝামেলা চলছে। এই ঘটনার আগে স্যামকে অ্যারেস্ট করা হয়েছে 16 বছরের একটি মেয়েকে রেপ করার জন্য। সেই কেসের দায়িত্বে ছিল থমাস। মেয়েটির বাবা মা সম্মানের ভয়ে থমাসকে কেসটি ফাইল করতে নিষেধ করে, কিন্তু থমাসের উপর প্রেশার থাকায় সে কেসটি ফাইল করতে বাধ্য হয়। স্যাম সেই কাজের প্রতিশোধ নেয়ার জন্য থমাসের মেয়ের সাথে ঠিক একই কাজ করেছে। স্যামকে জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে থমাস চলে আসে। তখন থমাসকে রাগানোর জন্য স্যাম বলে উঠে এই ভিডিওগুলোর আরো অনেক কপি আছে যা তোমরা চাইলেও ডিলিট করতে পারবে না। এই কথা শোনা মাত্রই হরি স্যামের ল্যাপটপে ভিডিওগুলো দেখতে যায়। তখন সে ভিডিওগুলোর মধ্যে নিজের মেয়ের ভিডিও দেখতে পায়। এটি দেখা মাত্রই হরি ইচ্ছা মতো স্যামকে মারতে শুরু করে। অন্যান্য অফিসাররা তাকে বাধা দিতে আসলে সে তাদের গায়েও হাত তুলে। হরির মার খেয়ে স্যাম সেখানেই মারা যায়। আর এই ঘটনার কারণে হরিকে সাসপেন্ড করা হয়েছে। হরি স্যামের পর্ব শেষ করে বাসায় ফিরে আসে। এর মধ্যে অফিসার গীতাকে ফোন করে সব কথা জানায়। গীতা নীলার সাথে কথা বলে পুরো ঘটনাটি জানতে পারে। গীতা হরিকে ঠান্ডা করার অনেক চেষ্টা করে, কিন্তু হরি রেগে বারবার নীলার সাথে কথা বলতে চায়। নীলা ভয়ে দরজা বন্ধ করে রাখে। নীলা দরজা খুলছে না দেখে হরি দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় নীলা সুইসাইড করেছে। এটি দেখে হরি জ্ঞান হারায়। সে এখনো বিশ্বাস করতে পারে না তার বড় মেয়ে মারা গেছে। সে ছোট মেয়ের জন্য চকলেট নিলে নীলার জন্য চকলেট নিয়ে যায়। আজ যখন চন্দ্রবাবুর মেয়েকে সুইসাইড করতে দেখেছে তখন তার নিজের মেয়ের কথা মনে পড়ে, ফলে সে অসুস্থ হয়ে যায়। বেশ কিছু
সময় পর হরি স্বাভাবিক হলে গীতার কাছে ক্ষমা চাইতে আসে। গীতা বলে উঠে, আমার পক্ষে তোমাকে ক্ষমা করা কখনো সম্ভব নয়। এই কথা বলেই গীতা সেখান থেকে চলে যায়। হরি হতাশ মনে পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে। কিছুক্ষণ পর হরি থমাসের সাথে দেখা করতে আসে, যে স্যামের ঘটনার পুরো দোষটি নিজের কাঁধে নিয়ে জেলে চলে গেছে। হরি থমাসের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়। তারপর অল্প কিছু কথাবার্তা শেষে বাসায় ফিরে আসে। ডিওয়াইএসপি থমাসের সাথে দেখা করার জন্য হরিকে বকাঝকা করা শুরু করে, কেননা থমাস যদি সেদিন হরির দোষ নিজের কাঁধে না নিত তাহলেই ডিপার্টমেন্টের সবার চাকরি চলে যেত। সে আরো বলে, চন্দ্রবাবু তার মেয়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী মনে করে, তাই থমাসের বিষয় রেখে এদিকে বেশি ফোকাস করো। রাতের বেলা 5 জন ছেলে মেয়ে থমাসের বাড়িতে আসে। তারা থমাসকে তার মৃত মেয়ের ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। তারা সবাই এক এক করে নিজেদের নামগুলো বলতে থাকে। তাদের কথাবার্তা শুনে থমাসের কিছুটা সন্দেহ হয়, তাই সে তার মেয়ের কলেজের গ্রুপ ফটো এনে তাদেরকে সেখানে একজন টিচারকে দেখাতে বলে। তখন তারা ধরা পড়ে গেলে একজন ফোন বের করে স্যামের ছবি দেখায়। তারা সবাই বলে উঠে, আমরা স্যামের বন্ধু, স্যাম একা তোমার মেয়েকে রেপ করেনি, আমরা সবাই সেখানে ছিলাম। এরপরেই তারা তার মেয়ের ভিডিওটি চালায়। থমাস চাচ্ছিল না তার ওয়াইফ এসবের ব্যাপারে জানুক, তাই সে তাকে পিছনে ফিরতে নিষেধ করে। ঠিক তখনই তাদের দুজনের নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, কেননা বাচ্চাগুলো তাদের ড্রিঙ্কস এর সাথে আগেই বিষ মিশিয়ে দিয়েছে। তারা জানায়, তোমাদেরকে মেরে স্যামের মৃত্যুর প্রতিশোধ নিলাম। মরার আগে থমাসের ওয়াইফ বলে স্যামকে হরি মেরেছে। তারা থমাসের ফোন থেকে হরির ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা ভেবে নেয় তারা দুজন সুইসাইড করেছে। অন্যান্য অফিসারদের সাথে ক্রাইম সিন ভিজিট করার জন্য হরিও আসে। ইনভেস্টিগেশন শেষে সে অফিসারকে জানায় এটি কোনো সুইসাইডের ঘটনা নয়, তাদেরকে মার্ডার করা হয়েছে। অফিসার বলে উঠে, ঘরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, জোর করে ঘরে ঢুকেছে বলে দরজা দেখে মনে হচ্ছে না, তাহলে তুমি কিভাবে বলছো তাদেরকে খুন করা হয়েছে? তখন হরি বলে, এরা যদি সুইসাইড করতো তাহলে মৃত্যুর সময় তাদের হাতে মেয়ের ছবি থাকতো, মেয়ের কলেজের গ্রুপ ফটো নয়। আর তারা যদি বিষ মিশাতো তাহলে বিষের বোতলটি টেবিলের উপর থাকতো, কিন্তু শিশিটি মেঝেতে পাওয়া গেছে, তাও আবার বোতলের মধ্যে রক্ত লেগে আছে। তার মানে বোঝাই যাচ্ছে বোতলের গা থেকে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করা হয়েছে। এছাড়া কিচেনে 5টি গ্লাস দেখেছি, যা গতরাতে ব্যবহার করে ধুইয়ে রাখা হয়েছে, যেগুলো এখনো পুরোপুরি শুকায়নি। হরি আরো বলে, ডাস্টবিনে 8 টুকরো লেবু দেখেছি। তারা দুজন মানুষ, এতগুলো লেবু দিয়ে তারা কি করবে? তার মানে এটাই যে কালকে রাতে বাসায় কেউ তো এসেছিল। এছাড়া সিঁড়িতে আমের শুকনো পাতা দেখেছি, এর মানে এটাই যে কেউ ছাদ ব্যবহার করে বের হয়ে গেছে। তখনই সেখানে ফরেন্সিক ডক্টর এসে জানায় তারা একটি গ্লাসে থমাসের ফিঙ্গারপ্রিন্ট আর অন্য একটি গ্লাসে থমাসের ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। এটি শুনে হরি বলে উঠে, যদি থমাস বিষ মিশাতো তাহলে দুটো গ্লাসেই থমাসের ফিঙ্গারপ্রিন্ট থাকতো, আর যদি থমাসের ওয়াইফ বিষ মিশাতো তাহলে দুটো গ্লাসেই থমাসের ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট থাকতো। এতে বোঝাই যাচ্ছে অন্য কেউ গ্লাসে বিষ মিশিয়ে তাদেরকে পান করতে দিয়েছে, আর কাজ শেষে তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে দিয়েছে। এসব কথা বলা শেষে হরি চলে আসে নীলার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। সেখানে এসে সে তাদেরকে প্রশ্ন করে নীলার রিলেশনশিপের ব্যাপারে তারা জানতো কিনা। তারা বলে, নীলা কখনো আমাদের সাথে এই বিষয়ে কথা বলেনি। তখন হরি স্যামের ছবি দেখিয়ে তাদের কাছ থেকে জানতে চায় তারা একে চিনে কিনা, কিন্তু তারা স্যামকেও চিনতে পারে না। এরপর চেইনের ব্যাপারে হরি জানতে চাইলে একজন বলে উঠে, নকল চেইনটি আমি বানিয়েছি, কেননা নীলা বলেছিল তার কাছ থেকে চেইনটি হারিয়ে গেছে। এই বিষয়ে আপনি জানতে পারলে তাকে অনেক বেশি বকবেন। এটা জানার পর আমি তাকে নকল চেইন বানাতে সাহায্য করেছি। কিছুক্ষণ পর হরি জোসেফের মেয়ের সাথে দেখা করে বলে, আমি জানি তোমার সাথে কি ঘটেছে, এই জন্য আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই, আমাকে সব ঘটনা খুলে বলো। তখন মেয়েটি বলতে শুরু করে, একটি ছেলে আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করে, সে ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে আমার সাথে খারাপ কাজ করে। হরি তাকে স্যামের ছবি দেখিয়ে বলে, এই ছেলেটি ছিল? মেয়েটি জানায় এই ছেলেটি ছিল না। তখন হরি তার কাছে চেইনের ব্যাপারে জানতে চাইলে মেয়েটি বলে, জ্ঞান ফেরার পর আমি আমার চেইনটি আর খুঁজে পাইনি। সব শেষে হরি জানতে চায় এই ঘটনায় কয়জন জড়িত ছিল। মেয়েটি বলে 3 জন। মেয়েটির সাথে কথা শেষে হরি চলে আসে শপিং মলে সেই মেয়েটির সাথে কথা বলতে, যে মেয়েটি চেইনগুলো বন্ধক রেখেছে। মেয়েটি বলে, আমি একটি শপিং মলে কাজ করি, একদিন ট্রায়াল রুম থেকে কাপড় আনার সময় রক্তমাখা একটি জিন্সের প্যান্ট খুঁজে পাই, যার পকেটে এই 3টি চেইন ছিল। মেয়েটি থেকে এসব কথা শোনার পর হরি শপিং মলে চলে আসে সিসিটিভি ফুটেজ
চেক করার জন্য। সে ফুটেজে সেই ড্রেস পরা একটি মেয়েকে দেখতে পায় যে ট্রায়াল রুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হচ্ছে। এই মেয়েটির নাম ছিল অ্যানা, যে সন্ত্রাসী গ্রুপের একজন। অ্যানা বের হওয়ার সময় একজন লোকের সাথে কথা বলে। ফুটেজ দেখা শেষে হরি চলে আসে লোকটির সাথে কথা বলতে। তখন লোকটি জানায় অ্যানার সাথে তার ব্যাঙ্গালোরের একটি পাবে পরিচয় হয়। মেয়েটির সাথে বেশ কয়েকবার তার দেখা হয়েছে, কিন্তু শপিং মলে তার সাথে দেখা হলে মেয়েটি আমাকে চিনতে পারে না। ইনভেস্টিগেশন শেষে হরি যখন ফিরছিল তখন লিফটে সন্ত্রাসী গ্রুপের দুজন সদস্যকে দেখতে পায়। তারা বুঝে যায় হরি অ্যানাকে ডিটেক্ট করে ফেলেছে। আপাতত হরিকে মারার চিন্তা বাদ দিয়ে তারা শহর থেকে দূরে কোথাও যেতে চায়, কিন্তু সেলিন এই কথা মানতে চায় না, কেননা সে স্যামের হত্যার প্রতিশোধ নিতে চায়। সবাই মিলে সেলিনকে বোঝানোর অনেক চেষ্টা করে। শেষমেশ সেলিন তাদের কথা মেনে নেয়। অন্যদিকে হরি অফিসারের সাথে দেখা করার জন্য আসে। অফিসার হরির কাছ থেকে থমাসের কেসের ব্যাপারে জানতে চাইলে হরি প্রতিটি ঘটনায় বলে। সে আরো বলে স্যামের বন্ধুরাই হয়তো থমাসকে খুন করেছে প্রতিশোধ নেয়ার জন্য। এছাড়াও জোসেফের মেয়ের বিষয়টাও সে অফিসারকে খুলে বলে, কিন্তু জোসেফের মেয়েকে যে রেপ করেছে সে স্যাম ছিল না, অন্য একজন ছিল, আর সেই ছেলেটির আরো দুজন সঙ্গী আছে। এরপর সে অফিসারকে অ্যানার ছবিটি দেখায় আর বলে আগে তারা ব্যাঙ্গালোরে থাকতো, তাদের ক্রাইম ব্যাঙ্গালোর থেকে শুরু হয়েছে। এই কথা বলে হরি সামনে ইনভেস্টিগেশন করার জন্য ব্যাঙ্গালোরে যাওয়ার পারমিশন চায়। সব কথা শুনে অফিসার হরিকে বাহিরে অপেক্ষা করতে বলে। এরপর ডিওয়াইএসপি কে বলে উপর থেকে হরিকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে, আমি কিছুদিনের জন্য এটি হোল্ড করতে পারবো। হরিকে বলবে এর মধ্যেই যেন সে কেসটি সলভ করে। এরপর ডিওয়াইএসপি অফিস থেকে বের হয়ে হরিকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেয়। জানা যায় এই শহর থেকে পালিয়ে সন্ত্রাসীরা নিজেদের গা ঢাকা দিয়েছে ব্যাঙ্গালোরে। এদিকে হরি ব্যাঙ্গালোরে আসা মাত্রই লোকাল থানা থেকে জোসেফের কেসের পুরো ডিটেলস কালেক্ট করে। জোসেফের কেস ইনভেস্টিগেশন করার সময় সুইসাইড নোট আর সুইসাইডের ছবিগুলো দেখে তার কিছুটা খটকা লাগে। হরির মতে জোসেফকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে। সুইসাইড নোটে তার লেখা দেখে বোঝা যাচ্ছে সে খুব টেনশনের মধ্যে এই লেখাগুলো লিখেছে। এছাড়াও জোসেফ সুইসাইড করার সময় পুলিশ অফিসারের ড্রেস আর শর্ট প্যান্ট পরা ছিল। কেউ সুইসাইড করার সময় কেন এমন ধরনের ড্রেস পরবে? এসব বিষয় নিয়ে আলোচনা করার সময় হরির কাছে তার একজন স্টাফ হ্যানার কল আসে। সে জানায় একটি পাবে অ্যানাকে দেখা গেছে। খবর পেয়ে হরি পাবে চলে আসে। সেখানে এসেই হরি তার স্মার্ট ওয়াচটি অ্যানার গাড়িতে লাগায়, যাতে অ্যানা পালিয়ে গেলে পরবর্তীতে তার লোকেশন ট্রেস করা যায়। এরপর তারা পাবে ঢুকে সবাই অ্যানার জন্য অপেক্ষা করতে থাকে, আর খুব কাছ থেকে হ্যানা অ্যানাকে ফলো করতে থাকে। অ্যানা বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে পালাতে নেয়। গাড়ি নিয়ে পালানোর সময় সেই গ্রুপের অন্য মেম্বারদেরকেও বিষয়টি সম্পর্কে জানায়। তখন তারা তাকে তাড়াতাড়ি সেফ এলাকায় চলে আসতে বলে। এদিকে হরি লোকেশন ট্রেস করে অ্যানাকে ফলো করতে থাকে। তখন অ্যানা হাই স্পিডে গাড়ি চালাতে থাকলে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সে সেখানেই মারা যায়। এরপর হরি তার লাশটিকে হসপিটালে পাঠায় পোস্টমর্টম করার জন্য। সাথে ডক্টরকে বলে আসে আনার বডি কেউ দেখতে আসলে সাথে সাথেই যেন তাকে জানানো হয়। হরি কথা শেষে বাহিরে চলে আসে। এদিকে আনার গ্রুপের অন্য মেম্বাররা তাকে দেখতে এসেছে। ডক্টর তাদেরকে সেখানে দেখা মাত্রই হরিকে কল করে। তখন তারা রেগে ডক্টরকে টর্চার করা শুরু করে। অন্যদিকে হরি ডক্টরের কল পাওয়া মাত্রই দ্রুত সেখানে চলে আসে। তারা যখন সেখানে হরিকে দেখতে পায় তখন ডক্টরকে দেখে তারা সবাই মিলে হরির উপর অ্যাটাক করে। কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলতে থাকে। দুই পক্ষই বেশ আহত হয়। তখন ডক্টর ইমার্জেন্সি অ্যালার্ম বাজায়। এতে অপরাধীরা ডক্টরকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সবাই পালিয়ে একটি কবরস্থানে আসে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই কেসের সাথে জড়িত সবাইকে তারা মেরে ফেলবে। এইদিকে হরি ব্যান্ডেজ করা শেষে ডক্টরের সাথে কথা বলতে যায়। তখন ডক্টর জানায় এই গ্রুপের দুটো মেয়ে সেলিন আর অ্যানাকে সে আগে থেকে চিনত। এদের দুজনকে ড্রাগের কেসে অ্যারেস্ট করা হয়েছে। তারা স্কুলের বাচ্চাদেরকে ড্রাগ সাপ্লাই করত। তারা দুজন মারাত্মক লেভেলের ড্রাগ এডিকশনে ভুগছিল। এদের ড্রাগ এডিকশন ছাড়ানোর জন্য জেল থেকে এখানে পাঠানো হয়। আমরা চিকিৎসা দিয়েও এদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না। এসব
শোনার পর হরি অন্য অফিসারকে বলে এদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে সার্চ করো, এরা যতগুলো ক্রাইম করেছে সবকিছুর ব্যাপারে জানা যাবে। তখন তারা জানতে পারে ড্রাগের কেসে অ্যানা আর সেলিনের পাশাপাশি স্যামকেও গ্রেফতার করা হয়েছে, আর তাদেরকে অ্যারেস্ট করেছিল অফিসার জোসেফ। হরি বুঝতে পারে তাহলে এরাই জোসেফকে সুইসাইড করার জন্য বাধ্য করেছে। এই বিষয়ে আরো তথ্য নেয়ার জন্য হরি চলে যায় জোসেফের একজন স্টাফের সাথে কথা বলতে। তখন সে বলে একদিন রাতে তাদের কাছে কল আসে একটি বাসে 3 জনের কাছে ড্রাগ পাওয়া গেছে। বাসের কাছে আসলে তারা দেখতে পায় বাসের লোকজনের সাথে এই 3 জনের ঝগড়া শুরু হয়েছে। পুলিশ তাদেরকে চেক করলে কোকেনের ব্যাগ খুঁজে পায়, তাই তখনই তাদের 3 জনকে অ্যারেস্ট করা হয়। থানায় যাওয়ার পথে তারা দেখতে পায় জোসেফ নিজেও ড্রাগ এডিক্টেড। এটি দেখে তারা জোসেফের সাথে কথা বলে সবকিছু মিটমাট করতে চায়। তখন জোসেফ বলে সবকিছু মিটমাট করতে চাইলে আজকে রাতের জন্য এই মেয়েটিকে আমাকে দিয়ে দাও। সেই মেয়েটি ছিল অ্যানা। এই কথা বলেই সে অ্যানাকে খারাপভাবে টাচ করতে থাকে। তখন অ্যানা রেগে তার মুখে থুতু মারে। এতে জোসেফ গাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে আসে। এরপর সেলিন আর অ্যানাকে গাড়ি থেকে নামিয়ে রেপ করে। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা সর্বপ্রথম জোসেফের মেয়েকে ভিকটিম বানায়। এরপর জোসেফকে তার মেয়ের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে। ফলে জোসেফের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই ঘটনার দিনে থমাস জোসেফের সাথে ছিল, তাই তারা সেম ভাবে থমাস থেকে প্রতিশোধ নেয়। এই পুরো ঘটনাটির ব্যাপারে হরি অফিসারকে জানায়। তখন তারা সেখানে চন্দ্রবাবুকে ডেকে আনে, কেননা সেও এই কেসের সাথে জড়িত। সেদিন যে বাস থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেই বাসের কন্ট্রাক্টর ছিল চন্দ্রবাবু। বাসের মধ্যে চন্দ্রবাবুর সাথে তাদের ঝগড়া শুরু হয়। তখন চন্দ্রবাবু পুলিশকে ফোন করে তাদের ব্যাপারে বলেছে। এই জন্য তারা চন্দ্রবাবুর মেয়েকেও ভিকটিম বানায়। চন্দ্রবাবু এসব কথার কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। সে সরাসরি বলে আমার মেয়ের সুইসাইডের পিছনে একমাত্র হরি দায়ী। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। হরি সব প্রশ্নের উত্তর পেলেও সে এখনো বুঝতে পারে না তার মেয়েকে কেন ভিকটিম বানানো হয়েছে। এই প্রশ্নের উত্তর জানার জন্য ডিওয়াইএসপি তখনই হরিকে নিয়ে গীতার কাছে আসে। তারা গীতাকে সন্ত্রাসীদের ছবি দেখালে গীতা বলে সেদিন বাসে করে গীতা নীলাকে নিয়ে ফেরার সময় স্যাম সেলিনের সাথে অশ্লীল কাজ করতে ব্যস্ত ছিল, যেটা নীলা বারবার তাকিয়ে দেখছিল। এটা দেখা মাত্রই গীতা তার প্রতিবাদ করে। তখন তারা গীতার গায়ে হাত তুলে। এটি দেখে বাসের অন্যান্য লোকেরাও গীতার পক্ষ নেয়। ঝামেলা আরো বাড়লে কন্ট্রাক্টর চন্দ্রবাবু সেখানে চলে আসে, আর সে তখন পুলিশকে কল করে, যার ফলে তারা পুলিশের কাছে ধরা পড়েছে। এ থেকে বোঝা যায় পুরো ঘটনার সূত্রপাত গীতা করেছে, আর এই জন্যই সন্ত্রাসীরা নীলাকে টার্গেট করেছে। এসব কিছু জানার পর হরি গীতাকে কিছু না বলে ডিওয়াইএসপি কে নিয়ে সেখান থেকে চলে আসে। কিছুদিনের মধ্যে গীতা কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে, আর হরিও তাকে আর কিচ্ছু বলে না। কিছুক্ষণ পর হরির স্টাফ তাকে ফোন দিয়ে জানায় মৃত্যুর আগে অ্যানা ক্রিস্টির নাম্বারে কল করেছিল। সেই নাম্বারটি 15 মিনিট আগে চন্দ্রবাবুর বাড়ির কাছে অন করা হয়েছে। এটি শুনে হরি বুঝতে পারে তারা এখন চন্দ্রবাবুকে মারতে চায়, তাই সে তখনই চন্দ্রবাবুর বাসায় যায়। কিন্তু চন্দ্রবাবু আগেই বের হয়ে গেছে, তাই হরি দ্রুত চন্দ্রবাবুর লোকেশনে চলে যায়। চন্দ্রবাবু তাদেরকে সেখানে দেখা মাত্রই দূরে চলে আসে। তাকে একা পেয়ে ক্রিস্টি তার উপর অ্যাটাক করে। হরি তাড়াতাড়ি সেখানে এসে চন্দ্রবাবুকে হসপিটালে পাঠায়। এদিকে ক্রিস্টি সেলিনকে নিয়ে যাওয়ার সময় বাঁকা একটি হাসি দেয়, যা দেখে হরি বুঝে যায় আজকে হয়তো তারা গীতার উপর অ্যাটাক করবে। তাই হরি আর এক মুহূর্ত দেরি না করে গীতার বাসায় চলে আসে। সে জানতে পারে গীতা তার বাসায় নেই, সে তার বাবার বাড়ি গেছে। এই কথা শোনা মাত্রই হরি গীতার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তাকে বারবার ফোন করতে থাকে সতর্ক থাকার জন্য, কিন্তু গীতা তার ফোন ধরে না। অন্যদিকে গীতা তার বাবার সাথে খাবার খেতে বসবে, আর তার ছোট্ট মেয়েটি বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সে রক্তাক্ত শরীরে বাসায় ঢুকে, আর তার পিছু পিছু ঢুকে ক্রিস্টি। সন্ত্রাসীদের গ্রুপের সবাই তাদেরকে বন্দি করে হরিকে কল করে বলে সে যেন কিছুক্ষণের মধ্যে একা সেখানে চলে আসে। তারপরেই তারা গীতাকে জোর করে নীলার ভিডিও দেখায়। এদিকে তাদের গ্রুপের একজন মেম্বার গীতার বাবার পাশে বসে লাইটার দিয়ে স্টিক ধরাচ্ছিল। এই সময় গীতার বাবার হাতে অ্যালকোহলের গ্লাস থাকায় সে তখনই ড্রিঙ্কসটি ছেলেটির গায়ে ছুঁড়ে মারে, ফলে তার গায়ে আগুন ধরে যায়। তখন সবাই তার গা থেকে আগুন নিভানোর জন্য সেখানে চলে আসে। তখন গীতার বাবা গীতাকে ড্রয়ার থেকে বন্দুকটি বের করতে বলে। গীতা বাবার হাতে
বন্দুক দেয়া মাত্রই সে অপরাধীদের গায়ে গুলি ছুটতে শুরু করে। তখন গুলি থেকে বাঁচার জন্য তারা সবাই লুকিয়ে পড়ে। গীতার বাবা এই সুযোগে গীতাকে বাসা থেকে বের করে দেয়। কিছুক্ষণের মধ্যে গীতার বাবার বন্দুকের গুলি শেষ হয়ে গেলে ক্রিস্টি তাকে মেরে ফেলে। এরপর তারা সবাই গীতার পিছু নেয়। গীতা গাড়ি চালাতে চালাতে জঙ্গলের দিকে চলে আসে। তখন ক্রিস্টি অপর পাশ থেকে এসে গীতার সামনে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। তারপর সে গীতার উপর অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে সে গীতার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর মিনুকে ধরার জন্য গাড়ির দিকে যায়, কিন্তু মিনু ততক্ষণে গাড়ি থেকে পালিয়েছে। গ্রুপের সবাই মিলে চারপাশে মিনুকে খুঁজতে শুরু করে। এর মধ্যে হরি সেখানে চলে আসে। সে গীতাকে সামলে নিয়ে মিনুকে খোঁজার জন্য জঙ্গলে যায়। মিনু জঙ্গলের মধ্যে থাকা একটি গোডাউনের মধ্যে লুকিয়েছিল। তারা যখনই মিনুর উপর অ্যাটাক করতে নিবে তখন সেখানে হরিও চলে আসে। পুরো গ্রুপের সাথে হরির লড়াই চলতে থাকে। বেশ কিছুক্ষণ লড়াই করার পর সেখানে পুলিশ চলে আসে। তারা 4 জন সন্ত্রাসীকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। এই ঘটনার কয়েক মাস পরে দৃশ্য দেখি হরির জীবনে গীতা আবার ফিরে এসেছে। তাদের জীবন ভালোই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ডিওয়াইএসপি চলে আসে। সে এসেই হরিকে প্রশ্ন করে, গতকাল তুমি কোথায় ছিলে? অফিসার হরিকে জানায় গতকাল 4 জন সন্ত্রাসী প্রমাণের অভাবে থানা থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজকে তাদের লাশ খুঁজে পাওয়া গেছে, যারা ড্রাগের ওভারডোজের কারণে মারা গেছে। অফিসার ভালোভাবেই জানে এদেরকে হরি মেরেছে। ফ্ল্যাশব্যাকে দেখি তারা থানা থেকে ছাড়া পেয়েছে এই খবর হরি পাওয়া মাত্রই তাদের ড্রাগের সাথে বিষাক্ত কেমিক্যাল মিশায়, যা খাওয়ার কারণে তারা তখনই সেখানে মারা যায়। অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারলেও সে হরিকে কিছু বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এর মধ্য দিয়ে আজকের এই কাহিনীটি শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।